আমি তো আমার দেশে চাকরি করছি ভাই, আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। কামাল ভাই, এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। 2টা প্রশ্ন। এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন, সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর 2 হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন। মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। রাইট, বিনিয়োগ বোর্ডে। হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন। আতর সামাদ স্যার, উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সের সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নুরও ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন। শাহিনপুকুর সিরামিক্সটা উনার হাত দিয়ে করা। সালমান রহমানের প্রতিষ্ঠান। জি, সালমান রহমান। হ্যাঁ, উনি সালমান রহমানের প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতর সামাদ যার পাশে বসে করেছে, আতর সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতর সামাদের আমি ক্লাসও করেছি ভাই, বিভিন্ন রকম। যাক, সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে, মালিক হলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে। বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। রাইট, আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন, পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন। বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই। আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন? মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা, যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা, আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা, একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়। সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক ওখানে আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? অবশ্যই ওই বিচারক করছে। ওই বিচারকটা কে? কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম। এই যে এখানে এত লোক আছে, তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, 1 নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই। আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলি একটা ঘোরের মধ্যে ছিল। তাদেরকে ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে যদি আপনারা আন্দোলন করতেন, আন্দোলন তো স্লোগানটা ওঠার কথা ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় যে কামাল ভাইয়ের পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একটু জনাব হাদির কাছে আসি। জনাব হাদি, আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৮০% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা ২০% মনে করছেন এটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত 1 বছরে মিছিলে মিটিংয়ে সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, করা। এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অনেকেই বলছেন যে মব তো আরো অনেক আগে থেকে হচ্ছে, এটা তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব হাদি? ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই, সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড়
মিডিয়া হাউস আছে, যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি, যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছেও রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই কয়জন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থা, তাকে পুনর্বাসন করতে পারে না। হাদি জাস্ট ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের ক্যাপিটাল। এক্স্যাক্টলি দুইটা কারণ। কি কারণে করে? কারণ ভাই দুইটা। কি কারণে করে? হ্যাঁ, নাম্বার 1, জি, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তলা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্র ভাই জেল খেটেছেন। এছাড়াও একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা 1000 বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনহেলার লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে জানেন? এটা স্বাস্থ্য উপদেষ্টা না, কিন্তু জনাব হাদি, আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নাই তো, আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই শোনেন, কেন বলি না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% ফেল করছে। কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন? একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ, একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের কেউ গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না, হাসিনারা বলে আমরা এগুলি বলছি। আমি আপনারে বলি, হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালিদ ভাই, এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যে প্রতিষ্ঠানটা ফাংশনাল, 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হইছে, সেইটা ছাড়তে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই ভোকালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রী